কিছু দেখাই তো যায় না। আচ্ছা, সাউন্ডটা কি শোনা যায় কিনা একটু চেক করবা। শোনা যায়? কি কি হয়েছে? ও আচ্ছা, চলে যায় মেবি, স্ক্রিনটা চলে গেছিল হয়তো। তুমি জাস্ট দেখো সাউন্ডটা ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, ভিডিওর সাউন্ডটা ঠিক আছে কিনা আর আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সবাই একটু জানাবো কষ্ট করে। আচ্ছা। ঠিক আছে, শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুরু করি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আসমাউল হোসনা মিম আবার চলে আসলাম সেটআপের আজকের হচ্ছে বাংলা ক্লাস নিয়ে। আজকে হচ্ছে বাংলার সেকেন্ড লেকচার। তো যারা হচ্ছে আমাদের কোর্সের পেইড কোর্সের ভর্তিকৃত স্টুডেন্ট আছো তারা প্লিজ কাইন্ডলি হচ্ছে একটু জুমে জয়েন হও। আর যারা অন্য বাইরে থেকে দেখছো তারা ফেসবুক লাইভে ক্লাসটা দেখতে থাকো। তো আমি আছি তোমাদের সাথে বোর্ড টিচার হিসেবে। আর তোমাদের স্ক্রিন টিচার হিসেবে তোমাদের সাথে জয়েন আছেন সুমাইয়া নীলা আপু। তো আজকে আমাদের ক্লাসটা যে বিষয়টার উপর সেটা হচ্ছে তোমাদের আহ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদটা হচ্ছে ধ্বনির উচ্চারণ, তাই না? তো এই পরিচ্ছেদটার উপর হচ্ছে আজকে আমাদের ক্লাসটা খুবই ছোট হবে, খুব বেশি বড় করব না যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো তোমাদের বেশিক্ষণ আটকে রাখবো না, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটার নামটা আসলে কি? এটা তো আমি অনুচ্ছেদের নামটা লিখে রাখছি উপরে। চ্যাপ্টারটার মেইন নামটা কি? চ্যাপ্টারটার মেইন নামে কিন্তু একটা খুব প্রচলিত একটা শব্দ আছে। নামটা কি? প্রমিত ভাষা, তাই না? প্রমিত ভাষা কথাটা কিন্তু আমরা অনেক জায়গায় শুনি। প্রমিত ভাষা জিনিসটা কি? প্রমিত ভাষা জিনিসটা কি? কি স্ক্রিনে কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা। প্রমিত ভাষা জিনিসটা হচ্ছে খুব সহজভাবে যদি বুঝাই, মান্য ভাষা বা সবার জন্য প্রযোজ্য, সবার জন্য কমন যে ভাষাটা সেটাকে বলা হয় হচ্ছে প্রমিত ভাষা। কেন সবার জন্য কমন ভাষা বলা হবে? সবার জন্য কমন এই জন্য, ধরো আহ তুমি কেউ একজন, আমি জানি না কে, আচ্ছা যাই হোক, কেউ একজন, তুমি হচ্ছে ঢাকায় থাকো, তেমনি আরেকটা মানুষ থাকে হচ্ছে দিনাজপুর, তার বাসা দিনাজপুর, তার জন্ম দিনাজপুর, সেখানে এসে বড় হয়েছে। আরেকটা মানুষ থাকে ধরো হচ্ছে টাঙ্গাইল, কেউ থাকে ময়মনসিংহ। এই যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা জায়গায় বিভিন্ন মানুষের বাস, এক এক জায়গার মানুষের ভাষা কিন্তু এক এক রকম, তাই না? বাংলা ভাষায় কিন্তু সবাই কথা বলে, কিন্তু সবাই হচ্ছে একই শব্দকে, অনেক শব্দ আছে এমন যে একই শব্দকে এক একজন হচ্ছে এক এক ভাবে বলে, এক এক জায়গার মানুষ এক এক ভাবে বলে, এক এক নামে চিনে, তাই না? এই সবই কিন্তু বাংলা ভাষার অংশ। কিন্তু তারপরেও কিন্তু এই ভিন্নতাটা আছে। এই ভিন্নতাটা জন্য যেটা হতে পারে যে আমরা যখন ধরো কোনো একটা আহ দাপ্তরিক কাজ করতে যাব বা কোনো একটা ফর্মাল একটা সিচুয়েশনে যাব, এমন সিচুয়েশনে যদি এমন হয় যে ধরো একজন দিনাজপুরের একজন মানুষ বা উম আরেকটু যদি বলতে চাই আরেকটু ভালোভাবে, যে অনেকেই বলে যে নোয়াখালী মানুষের ভাষা কিছু বোঝা যায় না, বরিশালের মানুষের ভাষা কিছু বোঝা যায় না। এটা কিন্তু আমি কাউকে মানে ছোট করে বলতেছি না, কিন্তু হচ্ছে এমনটা কিন্তু বলে, তাই না? এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম, যদিও সবাই বাংলাতেই কথা বলে। এখন এই ভিন্ন ভিন্ন ভাষাগুলা বা ভিন্ন ভিন্ন শব্দগুলা যদি আমরা এই অফিসিয়াল বা ফর্মাল একটা সিচুয়েশনে ব্যবহার করি, দেখা যাবে যে আমরা কিন্তু আমাদের যে মেইন যে উদ্দেশ্যটা, যে আমরা যা বলতে চাচ্ছি বা যে যোগাযোগটা করতে চাচ্ছি, সেটা কিন্তু আসলে সফলভাবে হওয়া সম্ভব হবে না। কারণ দেখা যাবে যে অনেকেই থাকবে যে আমার কথাটা হয়তো বুঝতেছেই না, আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতেছেই না। তো এই সমস্যাটা দূর করার জন্য একটা কমন ভাষা রাখা হয়, ভাষার একটা কমন রূপ বা মান্য রূপ
বা যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড, ইংলিশে যেটাকে বলি স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড রূপটা যেটা, সেটাকে বলা হয় হচ্ছে প্রমিত ভাষা। তো প্রমিত ভাষা যেটা, প্রমিত ভাষার উচ্চারণ বা লেখা যেটাই বলো, দুইটার ক্ষেত্রেই আমরা যে বিভিন্ন ধ্বনি উচ্চারণ করি, বিভিন্ন শব্দ উচ্চারণ করি, এগুলোর একদম পারফেক্ট ফর্মটা যেটা, সেটা উচ্চারণ করা হয়। তো তুমি যদি প্রমিত ভাষায় কথা বলতে চাও বা লিখতে চাও, তোমার কিন্তু অবশ্যই জানা থাকা লাগবে যে আমাদের যে বর্ণমালায় যে বর্ণগুলা আছে, ধ্বনিগুলো আছে, এই ধ্বনিগুলা বা বর্ণগুলা হচ্ছে কিভাবে উচ্চারণ করতে হয়, শব্দে এদের উচ্চারণ কেমন হয়, তাই না? এই ব্যাপারগুলো নিয়েই হচ্ছে মেইনলি আজকের ক্লাসটা। আজকে আমরা পড়বো হচ্ছে ধ্বনির উচ্চারণ। তো আজকের ক্লাসে যে কন্টেন্ট গুলো থাকতেছে, শুরুতে আমরা দেখবো হচ্ছে বাকযন্ত্র ব্যাপারটা কি, বাকযন্ত্র কোত্থেকে আসছে এটা আমি বুঝিয়ে দিব। এরপর আমরা দেখবো হচ্ছে ধ্বনি ও বর্ণ, এই ব্যাপারটার মধ্যে ডিফারেন্সটা দেখবো। আর হচ্ছে দেখবো লাস্ট স্বরধ্বনির প্রকারভেদ। আচ্ছা, শুরুতেই দেখে নেই বাকযন্ত্র জিনিসটা কি। আমরা ছোটবেলায়, একদম ছোট অবস্থায় যখন ধরো ক্লাস 2, 3, 4, 5 এরকম ছোট ক্লাসে যখন ছিলাম, আমরা কিন্তু হচ্ছে ভাষার বা ব্যাকরণের বা বর্ণের, শব্দের, ধ্বনির এসবের কিন্তু সংজ্ঞা মুখস্থ করে আসতাম, তাই না? ধরো ধ্বনির সংজ্ঞায় যদি ধরি, আমরা কি পড়তাম? বাকযন্ত্র থেকে উচ্চারিত বিভিন্ন শব্দ। ভাষার সংজ্ঞার ক্ষেত্রেও কিন্তু সেম পড়তাম, যে বাকযন্ত্র থেকে উচ্চারিত বিভিন্ন ধ্বনির মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হলে সেটাকে ভাষা বলে। তো এই বাকযন্ত্র জিনিসটা আসলে কি? বাকযন্ত্র জিনিসটা হচ্ছে আমাদের সেই সব অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো হচ্ছে আমাদের শব্দ তৈরিতে সহায়তা করে, ধ্বনি তৈরিতে সহায়তা করে। বাকযন্ত্রের মধ্যে শুরুতেই যে জিনিসটা আসবে, যে অঙ্গটা আসবে, সেটা আসবে হচ্ছে আমাদের ফুসফুস, ইংরেজিতে যাকে আমরা বলি লাংস। তো ফুসফুস থেকে যেটা হয়, ফুসফুস থেকে বাতাস বাইরে আসে। সেই বাতাসটা বাইরে আসে কই দিয়ে? শ্বাসনালী দিয়ে। শ্বাসনালী দিয়ে বাতাসটা হচ্ছে তোমার এই যে এই নালীটা, পুরো নালীটা দিয়ে মুখ গহ্বর দিয়ে হয়তো তোমার এই মুখ দিয়ে বের হবে বাতাসটা, অথবা হচ্ছে নাক দিয়ে বের হবে। এই দুই রাস্তা দিয়ে বের হলে তখনই হচ্ছে আমরা বিভিন্ন ধ্বনি বা বিভিন্ন শব্দ উচ্চারণ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে দেখো এই বিভিন্ন অঙ্গগুলো যে আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ বলতে বোঝায় হচ্ছে আমাদের ঠোঁট। তারপর দাঁত, দাঁত তো এটা জানোই, দন্ত বা দাঁত। জিভ, তারপর মুখ গহ্বর, শ্বাসনালী, স্বরযন্ত্র, তারপর হচ্ছে দন্তমূল, শক্ত তালু, কোমল তালু, নাসিকা গহ্বর, ফুসফুস। এই সবগুলো অঙ্গই কিন্তু আমাদের ধ্বনি উচ্চারণে সহায়তা করে। কোনো একটা অঙ্গ যদি ঠিকভাবে কাজ না করে বা কারো হচ্ছে কোনো একটা অঙ্গে সমস্যা থাকে, তখন কিন্তু দেখা যাবে যে সে এই আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি, সেগুলো কিন্তু ঠিকভাবে উচ্চারণ করতে পারবে না। ঠিক আছে? আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরপর যাই হচ্ছে ধ্বনি আর বর্ণ আসলে কি। ধ্বনি বলতে আমরা কি বুঝি? এই যে কথা বলতেছি আমি বা তোমরা যখন নর্মালি কথা বলো, আমাদের গলা দিয়ে একটা শব্দ হচ্ছে, শব্দ বের হয়ে আসতেছে। এই ব্যাপারটা, যে এই যে আওয়াজ বের হচ্ছে, অর্থবোধক কোনো আওয়াজ বের হয়ে আসা, এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে ধ্বনি। এখানে একটা সংজ্ঞা লেখা আছে যে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ যা অর্থবোধক শব্দ তৈরিতে ব্যবহৃত হয়, তাদেরকে বলা হয় হচ্ছে ধ্বনি। এটা একটা ফর্মাল একটা সংজ্ঞা, কিন্তু মেইনলি হচ্ছে থিমটা আমি যেটা বুঝালাম সেটাই, যে আমরা যে কথা বলতেছি, যে আওয়াজটা বের হচ্ছে, এই আওয়াজ দিয়ে যদি হচ্ছে ধরো আমি কারোর সাথে মনের ভাব প্রকাশ করতে পারলাম, সেটাই হবে হচ্ছে ধ্বনি। চলতেছে কি? আমার এখানে তো আটকে আছে পুরা। এখানে নেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, কারো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই হচ্ছে একটু কমেন্টে জানাবা, আমি তো বুঝিয়ে দিবই। আর এর বাইরে হচ্ছে তোমাদের সুমাইয়া নীলা আপু আছেন, তারাও তোমাদের প্রবলেম গুলো সলভ করে দিবে। আচ্ছা, ধ্বনির পরে আসে হচ্ছে বর্ণ। যেসব চিহ্ন দিয়ে বা যেসব লেখা দিয়ে আমরা হচ্ছে এই ধ্বনিগুলোকে প্রকাশ করি। ধ্বনি তো এই যে আমি কথা বলছি, আমার মুখ দিয়ে একটা আওয়াজ হচ্ছে বা কিছু একটা বলতেছি, এই ব্যাপারটা যখন আমি খাতায় কলমে বা কাগজে কলমে লিখতে যাব, তখন আমি যে সংকেতগুলা বা যে চিহ্নগুলা ব্যবহার করব, সেগুলো হচ্ছে আমাদের বর্ণ। ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু স্টুডেন্টদের মধ্যে সব সময় একটা কনফিউশন লেগেই থাকে। কেন লেগে থাকে এটা একটু বুঝাই। আহ পরের স্লাইডে যদি যাই তাহলেই হচ্ছে বুঝবা।
ধ্বনি হচ্ছে মেইনলি দুই ধরনের হয়। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তাই না? স্বরে স্বরে রস্বই দীর্ঘই, এগুলো হচ্ছে সবগুলো স্বরবর্ণ, 11টা স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। সব মিলিয়ে হচ্ছে আমাদের বর্ণমালায় কত? 50টা বর্ণমালা আছে, তাই না? 50টা বর্ণ, বর্ণমালায় 50টা বর্ণ। তো স্বরধ্বনি যেটা, স্বরধ্বনি ব্যাপারটা হচ্ছে যে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ার সময় যদি মুখের কোথাও বাধা না পায়। দেখো এই যে ফুসফুস থেকে আমি তখন যে তোমাদের বাকযন্ত্রের একটা চিত্র দেখালাম, সেখানে কিন্তু দেখলা যে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে একটা লম্বা রাস্তা পার করে কিন্তু আমাদের মুখ দিয়ে অথবা নাক দিয়ে বের হচ্ছে, তাই না? তো এই লম্বা রাস্তায় যেটা হতে পারে যে যে কোনো সময় যে কোনো জায়গায় বাধা পায় বা পেতে পারে, এইভাবেই কিন্তু আমাদের বর্ণগুলা বা ধ্বনিগুলো উচ্চারিত হয়, তাই না? তো ধ্বনির ব্যাপারটা যেটা, সেটা কি হয় যে ফুসফুস থেকে বাতাস বের হয়ে এই সব ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে বাতাসটা এই রাস্তায় কোনো জায়গায় বাধা পাবে না। আর ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে যেটা হবে, ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ার সময় কোথাও না কোথাও বাধা পাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির মেইন ডিফারেন্স। তো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কি? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে এই যে স্বরধ্বনিগুলো আমি দেখলাম বা জানলাম যে ফুসফুস থেকে বাতাস বের হয়ে যাওয়ার সময় কোথাও বাধা পাবে না, এগুলো লিখিত রূপ। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে এই ব্যঞ্জন ধ্বনিগুলো লিখিত রূপ। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্বরধ্বনি কয়টা? কেউ কি বলতে পারবা? স্বরবর্ণের কথা তো আমি বললাম যে আমাদের 11টা স্বরবর্ণ আছে। স্বরেও থেকে ও পর্যন্ত 11টা স্বরবর্ণ আছে। স্বরধ্বনি কয়টা? কেউ যদি জানো একটু কমেন্টে বলো। স্বরধ্বনি কয়টা? বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টা? আচ্ছা, আমি বলতে থাকি। স্বরধ্বনি হচ্ছে, স্বরধ্বনির মধ্যে শুরুতেই জেনে নাও, স্বরধ্বনির মধ্যে মেইনলি হচ্ছে দুইটা ভাগ আছে। দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আরেকটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি জিনিসটা কি? মৌলিক স্বরধ্বনি জিনিসটা হচ্ছে যে সকল স্বরধ্বনিকে ভাঙা যায় না, যে সকল স্বরধ্বনিকে কোনোভাবে ভাঙা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে এখানে আমাদের 7টা। অ, আ, ই, উ, এ, এখানে একটা কমা হবে, এ আর ও। এই কয়টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর স্বরবর্ণ কিন্তু আমাদের 11টা। শুনে খুব অবাক হবে যে যৌগিক স্বরধ্বনি কয়টা। যৌগিক স্বরধ্বনি বাংলা ভাষায় কিন্তু যৌগিক স্বরধ্বনি আছে টোটাল 25টা। এই যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি? ধরো কোন একটা শব্দ উচ্চারণ করতেছি আমি, খাই। ধরো লিখলাম খাই। এই শব্দটাকে আমি যখন ভাঙবো, ধ্বনিতে ভাঙবো, নট উচ্চারণের দিক থেকে ধ্বনিতে ভাঙবো। কি কি ধ্বনি আছে এই জায়গায় একটু ভেঙে দেখি। শুরুতে আছে হচ্ছে খ, যেটা হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি। তার সাথে কি যুক্ত হয়েছে? একটা আকার বা আ, সেটা হচ্ছে একটা স্বরধ্বনি আ। আর তার সাথে আছে আর একটা স্বরধ্বনি। এই যে যখন দুইটা স্বরধ্বনি পাশাপাশি উচ্চারিত হয় বা পাশাপাশি থাকে, তখন কি হয়? দুইটা স্বরধ্বনি মিলে একটা ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। ঠিক আছে, এই যে দুইটা স্বরধ্বনি মিলে একটা ধ্বনি হিসেবে উচ্চারিত হলো, এটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। দেখো আই এর কথা কিন্তু লেখা আছে। আমি 25টা লিখি নাই, এই জায়গায় হচ্ছে 8 তো না, এর জন্য 25টা লিখি নাই। আমি তোমাদের লেকচার নোটে সবগুলো অবশ্যই দিয়ে দিব, তোমরা দেখে নিবা যে এগুলো দিয়ে তোমরা আসলেই রিলেট করতে পারতেছো কিনা, এক্সাম্পল গুলো আসলে কিভাবে আসে। তো মৌলিক স্বরধ্বনি এই জায়গায় যে 7টা, এই 7টা মৌলিক স্বরধ্বনি নিয়ে মেইনলি আমাদের কাজ থাকবে। তোমাদের জাস্ট জানার জন্য আমি যৌগিক স্বরধ্বনিটা দিয়ে রাখছি। যৌগিক স্বরধ্বনির মধ্যে আরেকটা ব্যাপার যেটা আছে, আমাদের আছে হচ্ছে যৌগিক স্বরবর্ণ। বর্ণের মধ্যে কিন্তু যৌগিক স্বরবর্ণ আছে। যৌগিক স্বরবর্ণ আমাদের হচ্ছে দুইটা। দুইটা স্বরবর্ণ কি কি? একটা হচ্ছে ওই, আর আরেকটা হচ্ছে ও। এই দুইটা কেন যৌগিক স্বরবর্ণ? দেখো, ওই শব্দটা, ওই বর্ণটা আমি যখন লিখতে যাই বা উচ্চারণ করতে যাই, ওই বর্ণটা লিখতে গেলে আমার কি কি বর্ণের সমন্বয়ে ওইটা লিখতে পারি? ওইটা ভাঙলেও অনেকটা আসে এমন, ওই, ও প্লাস রস্বই, এমনটা আসে না? তোমরা নিজেরা যখন উচ্চারণ করবা নিজেরাই কিন্তু বুঝতে পারবা তোমার কানে এই ব্যাপারটা এভাবেই আসতেছে। তুমি যখন সঠিকভাবে উচ্চারণ করবা দেখবা যে ব্যাপারগুলো এভাবেই আসতেছে।
এরপর আসে হচ্ছে আরেকটা, যেটা বললাম ওই ছাড়া আরেকটা আছে হচ্ছে ও। এটা হচ্ছে ভাঙলে আসে ও প্লাস রস্য উ। আচ্ছা, তো আমি কি বললাম আরেকবার একটু রিপিট করি। আমাদের হচ্ছে মৌলিক স্বরধ্বনি আছে হচ্ছে 60টা। মৌলিক স্বরধ্বনি আছে 60টা, আর হচ্ছে যৌগিক স্বরধ্বনি আছে বাংলা ভাষায় 25টা। মৌলিক স্বরধ্বনি যে 60টা, এর মধ্যে কিন্তু এই যে এ একটা জিনিস লিখেছি আমি, একটা ধ্বনি, এ ধ্বনির কিন্তু কোনো নির্দিষ্ট কোনো বর্ণ নেই এখানে, জাস্ট লেখার জন্য লিখে রাখছি, জাস্ট ধ্বনিটা কিভাবে প্রকাশিত হয় সেটা লেখার জন্য। কিন্তু যেমন ধরো অ, আ, ই এগুলোর যেমন হচ্ছে আমাদের লিখিত বর্ণ আছে, তেমন কিন্তু এ ধ্বনিটার বর্ণ নেই। এর জন্য যেটা হয় যে মৌলিক স্বরধ্বনি 60টা হলেও মৌলিক স্বরবর্ণ কিন্তু আমাদের হচ্ছে 6টা, কারণ এই একটা বাদে বাকি সবগুলার হচ্ছে তোমার লিখিত রূপ আছে। আর যৌগিক স্বরধ্বনির ক্ষেত্রে কি কি বললাম, যে পাশাপাশি যখন দুইটা স্বরধ্বনি থাকবে, দুইটা মৌলিক স্বরধ্বনি পাশাপাশি উচ্চারিত হবে, তখন তারা দুইটা স্বরধ্বনি মিলে হচ্ছে একটা স্বরধ্বনি রূপে উচ্চারিত হবে। ওই একটা স্বরধ্বনি রূপে যে উচ্চারিত হলো সেটা হয় হচ্ছে আমাদের যৌগিক স্বরধ্বনি। যেমন আরেকটা উদাহরণ দেখি, কোথায়। এই যে কোথায়, এত বড় একটা শব্দ লিখলাম, দুইটা দিয়ে লিখলে ভালো হতো। আচ্ছা, কোথায় শব্দটা, যে কোথায় শব্দটাকে ভাঙলে কি আসে? শুরুতে আছে একটা বর্ণ আমাদের ক, একদম শুরুতে যেটা আছে ক ধ্বনি, এর পরে আছে হচ্ছে ওকার আছে, তার মানে ও। তারপর আছে হচ্ছে একটা থ, তারপর আছে হচ্ছে একটা আকার, এটার জন্য আসবে হচ্ছে একটা আ, তারপর আছে একটা অন্তস্থ অ। অন্তস্থ অ যেটা, এটার উচ্চারণটা কিন্তু আসবে হচ্ছে আমরা যে স্বরে অ বা অ ধ্বনি যেটাকে বলি সেটার মতো। এই যে লাস্টের আ আর অ আছে, এই দুইটা মিলে কিন্তু আরেকটা যৌগিক স্বরধ্বনি হয়, একটা যৌগিক স্বরধ্বনি হয়, এখানে দেখো লেখাই আছে আয়। সেম ভাবে বাকি যৌগিক স্বরধ্বনিগুলো আছে, এগুলা দিয়েও কিন্তু আলাদা আলাদা ভাবে অর্থপূর্ণ শব্দ গঠন করা যায়। এমনিতে দেখতে তোমাদের কাছে মনে হয় হতে পারে যে এগুলা কি লিখে রাখছে বা কি, কিন্তু আসলে কিন্তু প্রত্যেকটা যৌগিক স্বরধ্বনি দিয়েই শব্দ গঠন করা সম্ভব। আচ্ছা, এরপরে যাই। এটা হচ্ছে একটু বুঝার ব্যাপার। আগেই বললাম আজকের হচ্ছে ক্লাসটা মেইনলি থাকবে হচ্ছে আমার এই ব্যাপারটার উপরে, যে এই জিনিসটা তোমরা কিভাবে বুঝবা বা কিভাবে এই ছকটা ব্যবহার করবা সেটার উপর। আচ্ছা, জিভের অবস্থান আর ঠোঁটের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনির প্রকারভেদ। শুরুতে আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে মেইনলি সাধারণভাবে স্বরধ্বনির প্রকারভেদ কত বা কয় প্রকার হতে পারে। আর এটা হচ্ছে আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করতেছি তখন আমাদের জিভের কি অবস্থা থাকে বা হচ্ছে আমাদের ঠোঁট কি অবস্থায় থাকে সেটার উপর ভিত্তি করে এইভাবে হচ্ছে স্বরধ্বনিটার প্রকারভেদ করা যায় বা করা হয়। আচ্ছা, শুরুতে বুঝবো হচ্ছে জিভের অবস্থানের ভিত্তিতে। এই যে এইটুকু অংশ দেখতেছ, এইটুকু, আর এই যে নীল কালির যে অংশগুলা, এইগুলা হচ্ছে জিভের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনির প্রকারভেদ। আর বাকিগুলা যে এই যে সংবৃত আর বিবৃত, প্রসৃত, গোলাকৃত প্লাস প্রসৃত আর হচ্ছে গোলাকৃত, এগুলো হচ্ছে ঠোঁটের অবস্থার ভিত্তিতে। আচ্ছা, শুরুতেই দেখো তোমাদের হচ্ছে আমি যেটা বললাম যে প্রমিত ভাষা যখন তুমি উচ্চারণ করতে যাবা, প্রমিত ভাষা উচ্চারণ করতে যাওয়ার সময় কিন্তু তোমার অবশ্যই প্রত্যেকটা ধ্বনি যে আছে, প্রত্যেকটা ধ্বনির সমন্বয়ে আমাদের যে প্রত্যেকটা শব্দ গঠিত হচ্ছে, প্রত্যেকটা ধ্বনির কিন্তু অবশ্যই উচ্চারণ ঠিক থাকতে হবে। যখন তোমার প্রত্যেকটা ধ্বনির উচ্চারণ ঠিক থাকবে, কেবল তখনই তুমি হচ্ছে কি করতে পারবা, যে সঠিকভাবে প্রমিত ভাষায় কথা বলতে পারবা, তোমার শব্দগুলোর উচ্চারণ হচ্ছে সঠিক হবে। কেমন? আচ্ছা, শুরুতে আমরা একটু এই ছকের সাথে সাথে ধ্বনিগুলো একটু উচ্চারণ করার চেষ্টা করি, তাহলে হয়তো তোমরা ভালো মতো বুঝতে পারবে, নাহলে এই ছকটা কত হিজিবিজি, তাই না? শুরুতেই দেখি, শুরুতেই আছে হচ্ছে ই ধ্বনি। আমরা যে বলি হ্রস্ব ই, দীর্ঘ ই, এই ব্যাপারগুলো যখন বলি হ্রস্ব ই, দীর্ঘ ই, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে তোমার স্বরবর্ণ, স্বরধ্বনি না, কিন্তু ব্যাপারটা একটু মাথায় রাখো। হ্রস্ব ই এটা হচ্ছে স্বরধ্বনি, এ, এ এগুলো সবই হচ্ছে স্বরধ্বনি, ঠিক আছে? যখনই ধ্বনির কথা বলবো তখন হ্রস্ব দীর্ঘ এই ব্যাপারগুলা হচ্ছে আর লেখার মধ্যে আসবে না। আচ্ছা,
রস্য ই বা ই যখন আমরা উচ্চারণ করতেছি, তোমার জিভের অবস্থাটা কি থাকে? যারা হচ্ছে ক্লাসে আছো তারা অবশ্যই সাথে সাথে একটু উচ্চারণ করো, তাহলে হচ্ছে বুঝতে পারবা। ই, যখন আমি ই বলতেছি, ই বলার সময় আমার জিভটা একটু উঁচু হয়ে যাচ্ছে না? জিভের কোন অংশটা উঁচু হচ্ছে? সামনের অংশটা উঁচু হচ্ছে না? একটু সবাই উচ্চারণ করে দেখো যে ই বলার সময় জিভের কোন অংশটা উঁচু হচ্ছে বা নিচু হচ্ছে। ই বলার সময় কিন্তু অবশ্যই জিভের সামনের অংশটা একটু উপরের দিকে উঠতেছে, তাই না? এর জন্য যেটা হয়, যেহেতু জিভের সামনের অংশটা উঠতেছে, এর জন্য এটার নাম হচ্ছে সম্মুখ ধ্বনি। আর যেহেতু উঁচু হচ্ছে, এর জন্য এর নাম হচ্ছে উচ্চ ধ্বনি, সম্মুখ উচ্চ, তাই না? যেমন ধরো ইট, ইহা, ইহকাল, যখন আমরা বলতেছি দেখো জিভটা কিন্তু সামনের দিকে একটু উঁচু হয়ে যাচ্ছে, তাই না? ইর উচ্চারণটা শুধু সেম ভাবে দেখো, যখন আমি উ ধ্বনি উচ্চারণ করতেছি, রস্য উ না কিন্তু উ বলবা, যখনই হচ্ছে ধ্বনির উচ্চারণ আসবে তখন কিন্তু উ কথাটা আসবে বা ধ্বনির নামটা আসবে শুধু। উ ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে যেটা হচ্ছে যে দেখো, জিভটা কিন্তু আর তখন সামনের অংশটা হচ্ছে উঁচু হচ্ছে না, জিভটা উঁচু হচ্ছে ঠিকই কিন্তু সামনের অংশটা না। উ যখন বলতেছি তখন আমার জিভের পেছনের দিকের অংশটা যেটা, সেটা কিছুটা উঁচু হচ্ছে। যেহেতু পিছনের দিকের অংশটা উঁচু হচ্ছে, এর জন্য এটা হচ্ছে পশ্চাৎধ্বনি। হুম। আর যেহেতু উঁচু হচ্ছে সেটার জন্য অবশ্যই এই যে উচ্চ, উচ্চর এই লাইনটাতে আছে, এটা কোন লাইনে আছে সেটা দেখলেও তোমরা বুঝবা। আচ্ছা, এরপর আসে হচ্ছে জাস্ট মাঝের এটা দেখবো, আ ধ্বনি। যখন আমি আ উচ্চারণ করছি, দেখো আমার জিভটা কিন্তু তখন আর উঁচু হচ্ছে না, বরঞ্চ নিচু হয়ে যাচ্ছে, ঢালু হয়ে যাচ্ছে, তাই না? কোনো দিকেই উঁচু হচ্ছে না, কোনো দিকে নিচুও হচ্ছে না, জাস্ট ঢালু হয়ে যাচ্ছে, মাঝ বরাবর থাকতেছে। অনেকটা বলা যায় যে সাম্যাবস্থানে থেকে যাচ্ছে, তাই না? তো এর জন্য যেটা বলা হয় যে যেহেতু নিচু থাকতেছে, এর জন্য আ ধ্বনিটা হচ্ছে একটা নিম্ন ধ্বনি। আ ধ্বনি হচ্ছে একটা নিম্ন ধ্বনি। আর যেহেতু সাম্যাবস্থানে আছে, না সামনের দিকে গেছে না পেছনের দিকে, এর জন্য আ কিন্তু একটা মধ্যধ্বনি। ঠিক আছে? এর মাঝে যে বাকি দুইটা দুইটা চারটা আছে, এরা সবাই যেটা, এদের উচ্চারণ করার সময় জিভ হচ্ছে মাঝ বরাবর থাকে, একদম সামনের দিকে উঁচু হয় না, পেছনের দিকেও না, জিভটা হচ্ছে যেটা হয় মাঝ বরাবর থাকে। এর জন্য এই ভাগ অনুযায়ী উচ্চ মধ্য আর নিম্ন মধ্য দুইটা ভাগে ভাগ করা হয়েছে। উচ্চ মধ্য যে ভাগটা, যেমন এ ধ্বনিটা, এ যখন আমি উচ্চারণ করতেছি জিভ কিন্তু ওই ই ধ্বনির মতো অত উপরে উঠতেছে না, কিন্তু উপরে উঠতেছে, এর জন্য এর নাম হচ্ছে উচ্চ মধ্য। আবার এ ধ্বনিটা যখন উচ্চারণ করতেছি, তখন সে কিন্তু এই যে আমি যে আ ধ্বনি উচ্চারণ করেছি এটার মতো কিন্তু একদম নিচে ঢালু হয়ে যাইতেছে না, এর চেয়ে একটুখানি উচ্চ অবস্থানে আছে, এর জন্য এর নাম হচ্ছে নিম্ন মধ্য। আচ্ছা, এই গেল হচ্ছে তোমাদের জিভের অবস্থানের ভিত্তিতে। আমি কিন্তু আগেই বলতেছি যে ছকটা দেখতে হয়তো তোমাদের কাছে একটু হিজিবিজি লাগতে পারে, তো তোমরা যেটা করবে অবশ্যই নিজেরা উচ্চারণ করে দেখবা, তাহলেই বুঝতে পারবা যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এরপর যেটা আসে, আমি হচ্ছে যে এই পর্যন্ত যেটা বললাম সেটা ছিল হচ্ছে জিভের অবস্থানের ভিত্তিতে। এখন দেখব যে আমরা যখন এই ধ্বনিগুলো উচ্চারণ করতেছি, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের ঠোঁটের যে অবস্থা থাকে সেটার ভিত্তিতে আসলে কোনটার কি নাম হয় আর কেন হয়। এই যে দেখো, আবার চলে যায় এই ই ধ্বনিতে। যখন আমরা ই উচ্চারণ করতেছি, দেখো তোমার ঠোঁট কিন্তু দুই সাইডে একটু প্রসারিত হয়ে যাইতেছে, তাই না? ই, তাই না? সেম ভাবে দেখো, যখন রস্য উ বা উ উচ্চারণ করতেছি তখন কিন্তু ঠোঁট আর প্রসারিত হচ্ছে না, ঠোঁটটা হচ্ছে কি কিছুটা গোল আকৃতি হয়ে যাচ্ছে। নিজেরা উচ্চারণ করে দেখো, দেখবা কিন্তু সেম হবে, কারণ উচ্চারণ কিন্তু সবার এটা সেমই আসার কথা। যেহেতু হচ্ছে ই ধ্বনি উচ্চারণের সময় তোমার ঠোঁটটা কিছুটা প্রসারিত হয়ে যাচ্ছে, মানে হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় মেনলি আমাদের ঠোঁটটা কিছুটা প্রসারিত হয়ে যায়, সেই ধ্বনিগুলোকে বলা হয় হচ্ছে প্রসৃত ধ্বনি। হুম। আর হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁট কিছুটা গোলাকৃতির হয়ে যায়, কাইন্ড অফ, অনেকটা হচ্ছে ধরো আহ শীষ দেওয়ার সময় আমরা যেমন ঠোঁট গোল করি, অনেকটা ওইরকম হয়ে যাবে। উ ধ্বনি, উ অথবা বলো ও,
ও যখন বলি বা অ যখন বলি, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ঠোঁটটা কিছুটা গোল হয়ে যায়। এই জন্য এই ধ্বনিগুলো যে আছে এগুলো হচ্ছে গোলাকৃত ধ্বনি। আর প্রসৃত কারা? এই যে ই বললাম সবার শুরুতে, তারপর দেখো এ, এ যখন উচ্চারণ করতেছো তখন কিন্তু তোমার ঠোঁটটা কিছুটা প্রসারিত হয়ে যাচ্ছে। তারপর ধরো এ, এটার ক্ষেত্রেও সেম। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে আ ধ্বনির মধ্যে। এই আ ধ্বনিতেই যত সমস্যা, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। আ ধ্বনিতে যেটা হয়, দেখো আ ধ্বনি যখন উচ্চারণ করতেছি তখন আমাদের ঠোঁট একই সাথে কিছুটা প্রসারিত হচ্ছে, আবার কিছুটা গোলাকৃত হচ্ছে আ, তাই না? নিজেরা যখন উচ্চারণ করবা নিজেরাও বুঝতে পারবা যে আসলে ব্যাপারটা এইভাবেই হইতেছে। আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কিছুটা হচ্ছে গোলাকৃত হচ্ছে, আবার কিছুটা প্রসারিত হচ্ছে। এর জন্য আ ধ্বনি হচ্ছে অ্যাকচুয়ালি না গোলাকৃত না প্রসারিত, এটার মধ্যে যেটা হয় দুইটাই থাকে। ঠিক আছে, এর জন্য আমি লিখে রাখছি যে গোলাকৃত প্লাস প্রসারিত। আচ্ছা, এরপর আরেকটা ব্যাপার আসে যেটা ঠোঁটের আমাদের ঠোঁটের অবস্থার উপর ভিত্তি করে আরেকটা ব্যাপার আসে। সেটা হচ্ছে, একটা ব্যাপার হচ্ছে সংবৃত, আরেকটা ব্যাপার হচ্ছে বিবৃত। আচ্ছা, সংবৃত কি আর বিবৃত কি, কে বলতে পারবা? আজকে তো মনে হয় কেউ নাই লাইভে। সংবৃত ধ্বনি কি আর বিবৃত ধ্বনি কি, কোনটার মানেটা কি? ওখানে কেউ আছে জয়েন্ট? আচ্ছা, সংবৃত ধ্বনি আর বিবৃত ধ্বনির মানে কি? যারা হচ্ছে বই অলরেডি একবার পড়ছো তাদের তো হচ্ছে মেইনলি জানা থাকার কথা অন্তত। দেখি কেউ বলতে পারো কিনা। সংবৃত ধ্বনি যেটা খুব কমন সেন্সে যেটা বলা হয়, সংবৃত ধ্বনি বলতে বলা হয় হচ্ছে সেগুলাকে যেগুলো ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের চোয়াল বেশি ফাঁক হবে না, মুখ বেশি বড় ভাবে খুলবে না, চোয়াল বেশি ফাঁক হবে না, এটা বোঝায় আর কি। সেগুলোকে বলা হয় হচ্ছে সংবৃত ধ্বনি। আর বিবৃত ধ্বনি যেগুলা, সেই ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ অনেকটা ফাঁকা হবে, অনেকটা সময় ধরে ফাঁকা হবে, আর আহ অনেকটা বাতাস বের হবে, এরকম আর কি। মেইনলি হচ্ছে মুখটা কতটুকু ফাঁকা হচ্ছে সেটার উপর ভিত্তি করে এই ভাগটা করা হয় যে সংবৃত না বিবৃত। তো এই যে দেখো, সংবৃতর মধ্যে কি কি আছে, যে ই বা উ, এ, অ, এই এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের যেটা হচ্ছে মুখটা কিন্তু খানিকটা, এই যে বললাম যে গোলাকৃতির হয়ে আসতেছে, তাই না? আর এই দুইটার ক্ষেত্রে যদিও মুখ প্রসারিত হচ্ছে কিন্তু তোমার কিন্তু চোয়ালটা বেশি ফাঁকা হচ্ছে না, তাই না? এর জন্য এই চারটা ধ্বনি হচ্ছে আমাদের সংবৃত ধ্বনি। আর বিবৃত ধ্বনির ক্ষেত্রে দেখো তিনটা ধ্বনি হচ্ছে আমাদের বিবৃত। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে আ, আরেকটা হচ্ছে অ। এই তিনটা ধ্বনি উচ্চারণের সময় যেটা হয়, আহ আমাদের ঠোঁট বা চোয়াল অনেকটা ফাঁকা হয়। এই যে ছকে যে তথ্যগুলা বললাম, এই তথ্যগুলো কিন্তু হচ্ছে যেটা হয় যে সাধারণত, সাধারণ সেন্সে সাধারণত হচ্ছে এমনটা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে আমি যে ধ্বনিগুলো লিখছি, এই ধ্বনিগুলোর মধ্যে কিছু কিছু ধ্বনি আবার হচ্ছে আরেকটু অন্যভাবে উচ্চারিত হয়। সেই ধ্বনিগুলো কোনগুলা? যেমন ধরো এ, এই যে এ ধ্বনিটা, এ ধ্বনি দিয়ে আমি একটা শব্দ বলি বা লিখি আমি আসলে, ধরো একটি, একটি, অথবা এলোমেলো, একটি বা এলোমেলো। দেখো এখানে যে শব্দের শুরুতে এ ধ্বনিটা আছে, আমি যখন শব্দটা উচ্চারণ করতেছি এ ধ্বনিটা কিন্তু এর মতো করেই উচ্চারণ হচ্ছে, তাই না? এখন আমি আরো দুইটা শব্দ লিখি, এক, একতা। এই যে দুইটা শব্দ লিখলাম, দেখো এই শব্দটা, সংখ্যা আমরা যে সংখ্যা পড়ি 1 2 3, এই
একের শুরুতে এ ধ্বনি থাকা সত্ত্বেও এই শব্দটা কিন্তু এ উচ্চারণ না হয়ে এক উচ্চারণ না হয়ে হয়েছে কি এ। এই ব্যাপারটা কি খেয়াল করছো? তোমরা যদি কখনো হচ্ছে মানে সরাসরি তো আমরা নর্মালি কথা বলে যাই, আমরা কিন্তু এই ব্যাপারগুলো সাধারণত খেয়াল করি না, কিন্তু বই পড়তে গেলে বা গ্রামার পড়তে গেলে ব্যাকরণ পড়তে গেলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সামনে আসে যে এই পরিবর্তনগুলো আসলে কতটা সূক্ষ্ম, তাই না? যেমন ধরো এই একতা, এটা সামনেও এক আছে, সেখান থেকেই আসছে একতা ব্যাপারটা। কিন্তু এখানে দেখো, এখানে একটির শুরুতেও কিন্তু এক আছে, তারপরেও কিন্তু এই শব্দটার উচ্চারণ কোনোভাবেই একটি হয়নি, এই শব্দটার উচ্চারণ কিন্তু একটি। এই যে একই ধ্বনির দুই ধরনের উচ্চারণ, এমনটা কিন্তু হয়। এই যে একটা উদাহরণ আমরা দেখলাম হচ্ছে কার ক্ষেত্রে, এ ধ্বনির ক্ষেত্রে, সেম ভাবে আমরা দেখতে পারি হচ্ছে ধরো অধ্বনির ক্ষেত্রে, অমর, অমর, এখানে কিন্তু অটা অর মতোই উচ্চারণ করতেছি। কিন্তু আমি আবার যখন বলতে যাব ধরো অতি, অতি শব্দটা আমি যখন উচ্চারণ করতে যাচ্ছি, তখন কিন্তু আমার এই অটা আর অ এর মতো উচ্চারণ হচ্ছে না, তখন কার মতো উচ্চারণ হচ্ছে, তখন হচ্ছে হচ্ছে তোমার ও এর মতো একটা উচ্চারণ আসতেছে, যদিও কিন্তু আমি ও দিয়ে লিখি নাই। অতি বানান কখনো ও দিয়ে লিখতে দেখছো? তারপরে যখন বলি আমরা অনেক, বলি অনেক, অনেকের ক্ষেত্রে অ, অ ধ্বনির মতো উচ্চারণ আসতেছে। কিন্তু যখন অত্যন্ত, অত্যন্ত বলি তখন কিন্তু আবার ও ধ্বনির মতো উচ্চারণ আসছে। তো এই ক্ষেত্রে যেটা হয়, তোমার একই ধ্বনির হচ্ছে সংবৃত আর বিবৃত উচ্চারণ থাকতে পারে। এত কিছু বলার আমার উদ্দেশ্য এটাই যে একই ধ্বনির সংবৃত আর বিবৃত উচ্চারণ থাকতে পারে। সাধারণত আমরা যখন এই যে এ ধ্বনিটা পড়লাম, এ ধ্বনিটা কিন্তু আমরা শুরুতে দেখেছিলাম এ হচ্ছে একটা সংবৃত ধ্বনি, তাই না? চোয়াল একটু কম ফাঁক হয়। হুম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু শব্দের ক্ষেত্রে এ ধ্বনিটার উচ্চারণ করার সময় তখন কিন্তু আবার চোয়ালটা একটু বেশি ফাঁকা হয়। যেমন এই যে পড়লাম এক, তো এইসব শব্দের ক্ষেত্রে যেটা হয় তখন হচ্ছে তোমার এই এ ধ্বনিটা অনেকটা বিবৃত ভাবে উচ্চারিত হয়। তোমার কিন্তু অবশ্যই এই ধ্বনির এই উচ্চারণের পার্থক্যগুলো এগুলো জানতে হবে। অধ্বনির ক্ষেত্রেও সেম। অধ্বনিটা সাধারণত কি, অধ্বনিটা কিন্তু সাধারণত একটা হচ্ছে বিবৃত ধ্বনি। হুম। কারণ কি, কারণ আমাদের নর্মালি অধ্বনি উচ্চারণের সময় চোয়ালটা একটু কম ফাঁকা হয়, সরি বেশি ফাঁকা হয়। কিন্তু তোমার হচ্ছে যখন আমি কিছু কিছু শব্দ যেমন অতি, অতি শব্দটা যখন বলতে গেলাম তখন অটা কি হচ্ছে, আমার ওর মতো একটা উচ্চারণ আসতেছে, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে তখন কিন্তু অধ্বনি থেকে আমার একটা বিবৃত উচ্চারণ আসতেছে। তো এরকম আহ প্রত্যেকটা স্বরধ্বনি উচ্চারণেরই কিন্তু কিছু কিছু নিয়ম আছে। এই যে অধ্বনি বা এ ধ্বনির কিছু একটা উচ্চারণ বললাম, এ ধ্বনির ক্ষেত্রে নর্মালি যেটা দেখা যায় যে একাক্ষর শব্দ বা ও অধ্বনির ক্ষেত্রে একাক্ষর শব্দ যেগুলা, সেগুলোর ক্ষেত্রে শুরুতে অ থাকলে সাধারণত সেটা হচ্ছে তোমার ও এর মতো একটা উচ্চারণ আসে সাধারণত। আচ্ছা, খোদা, তোমাদের শুরুতেই আমি যে হচ্ছে বাকযন্ত্রের কথা বললাম, বাকযন্ত্রের বিভিন্ন অংশ, বাকযন্ত্রের বিভিন্ন অংশ দেখানোর আসলে উদ্দেশ্যটা কি, তোমাদের এই যে নবম শ্রেণী তোমরা, তো নবম শ্রেণীর ক্ষেত্রে তোমাদের যেটা করা হয়েছে এখন যে শুধু তোমাদের বইয়ে স্বরধ্বনির উচ্চারণ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা রাখা হয়েছে। তোমাদের কিন্তু ক্লাস 8 এর যে নতুন কারিকুলাম, তাদের কিন্তু দেওয়া হয়েছে এই ব্যঞ্জন ধ্বনির পুরো ব্যাপারটা তাদের বইয়ে ইনক্লুড করা হয়েছে, তাই না? কিন্তু হচ্ছে আহ আগের কারিকুলাম যখন ছিল, আগের কারিকুলামে আমরা যখন আলাদা একটা গ্রামার বই পড়তাম, আলাদা ব্যাকরণ বই, আহ তো ওই বইয়ে কিন্তু আমরা একই সাথে স্বরধ্বনির উচ্চারণ, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ কোনটা কোথায় হয়, এই সব কিছু কিন্তু আমরা একই সাথে পড়ছি। তো তুমি যখন হচ্ছে একটা প্রমিত ধ্বনি বা প্রমিত শব্দ উচ্চারণ করতে যাবা, তোমার কিন্তু একই সাথে স্বরধ্বনিগুলোর পাশাপাশি ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ, সঠিক উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ জানা থাকতে হবে, তাই না? এখন এই ব্যঞ্জন ধ্বনিগুলোর শুদ্ধ উচ্চারণ বা সঠিক উচ্চারণ এগুলো কিভাবে জানবো?
ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণের ক্ষেত্রে এটা হচ্ছে স্বরধ্বনির চেয়ে একটু ডিফারেন্ট, কারণ স্বরধ্বনির কথা কিন্তু আমি আগেই বলছি যে স্বরধ্বনি তোমার ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় স্বরধ্বনি উচ্চারণের সময়, এই বাতাসটা কিন্তু মুখের বা বাক প্রত্যঙ্গের আর কোনো জায়গায় হচ্ছে বাধা না পেয়ে সরাসরি বের হয়ে যায়। কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে যেটা হয় যে এই ফুসফুস তাড়িত বাতাস বা ফুসফুস থেকে নিঃসৃত বাতাসটা আমাদের হচ্ছে বাক প্রত্যঙ্গের কোনো না কোনো জায়গায় বাধা পায়, তাই না? তো এই যে বাধা পায়, এই বাধা পাওয়ার স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোর হচ্ছে কিছু প্রকারভেদ আছে বা ভাগ করা হয় তাদের মেইনলি হচ্ছে কে কোন ধ্বনিটা কোন জায়গায় বাধা পাচ্ছে সেটার উপর ভিত্তি করে। ওপেন হয় না কেন? আচ্ছা, তো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যেটা হয়, আহ ব্যঞ্জন ধ্বনি শুরুতেই বলছি যে আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টা, তাই না? আমি শিওর তোমরা যে হচ্ছে ক্লাস 9-এর পোলাপান তোমরা যারা আসো, মোটামুটি 80% মিনিমাম কেউই হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সিরিয়াল ঠিক রেখে এটা বলতে পারবে না। আমি এটা হচ্ছে 100% শিওর। ইভেন হচ্ছে আমরা যে এই যে ভার্সিটিতে পড়ি, এমন এমন অনেক অনেক স্টুডেন্ট আছে যে এই চ্যালেঞ্জটা দিলে যে কে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একদম সিরিয়াল মেনটেন করে বলতে পারে, এটা কিন্তু এখনো অনেক স্টুডেন্ট আছে যারা বলতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা ওই যে ছোটবেলায় পড়তাম, ছোটবেলায় লিখতাম, আল্লাহ লিখতে লিখতে তখন একদম শেষ করে ফেলছি। যেই আমরা বড় হয়েছি আমরা কি করি, আমরা কিন্তু সরাসরি বর্ণগুলো হচ্ছে শব্দে ব্যবহার করি, কিন্তু আমরা হচ্ছে সেই যে বর্ণের একটা সিকোয়েন্স সেই ব্যাপারটা আর মনে রাখি না। কিন্তু তোমাদের একটা ব্যাপার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই তুমি কোন শব্দের হচ্ছে উচ্চারণ করতে যাবা বা কোন বর্ণ কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে বা হয়, এই ব্যাপারটা তুমি যখন শিখতে যাবা তখন কিন্তু তোমার অবশ্যই কোন বর্ণের অবস্থানটা কোথায়, কার পরে কোন বর্ণটা আসতেছে সেটা জানা থাকা লাগবে। ঠিক আছে? তো যারা পারো না ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, তাদের আমি বলবো আবার একটু রিভিউ করে নাও অন্তত এই ব্যাপারটা বোঝার আগে, নইলে কিন্তু এগুলো পারবা না, উচ্চারণ কিন্তু করতেই পারবা না। এখন মনে হতে পারে যে আমি তো কথা বলতেই পারি, এমন তো না, আপু বলতেছে বললেই হলো সব পারি এই সেই। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। তুমি যখনই হচ্ছে এই ব্যাকরণের নিয়মে কিছু শিখতে যাবা, তোমার কিন্তু অবশ্যই নিয়ম মাফিক উপায়ে আগাতে হবে, এগুলোর কিন্তু কোনো শর্টকাট নাই। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে কিছু ব্যাপার দেখাইতেছিলাম তোমাদের, কিছু অঙ্গ দেখাচ্ছিলাম, তাই না? আমাদের যে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত আমাদের যে 25টা ধ্বনি আছে, ক থেকে ম পর্যন্ত এই 25টা ধ্বনিকে বলা হয় হচ্ছে স্পর্শধ্বনি। কেন স্পর্শধ্বনি? এই ধ্বনিগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ফুসফুস তাড়িত যে বাতাসটা, এরা হচ্ছে তোমার বাকযন্ত্রের কোনো না কোনো জায়গা স্পর্শ করে বের হয়ে যায়। ঠিক আছে? এর জন্য এই ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনিকে বলা হয় হচ্ছে স্পর্শধ্বনি। এই 25টা ধ্বনিকে আবার হচ্ছে টোটালি 5টা ভাগে ভাগ করা হয়। কিভাবে 5টা ভাগে ভাগ করা হয়? এই যে বললাম যে বিভিন্ন জায়গা স্পর্শ করে বের হয়ে যায় বাকযন্ত্রের, তো এই বাকযন্ত্রের বিভিন্ন জায়গা 5টা জায়গা মেইনলি হচ্ছে স্পর্শ করে 5টা ভাগ। এই 5টা ভাগের ভিত্তিতে তাদের কিন্তু হচ্ছে ভাগ করা হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে কণ্ঠধ্বনি। প্রথম ভাগটা হচ্ছে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি কোনগুলা? কণ্ঠধ্বনি হচ্ছে আমাদের প্রথম 5টা যে বর্ণ, ক থেকে উ পর্যন্ত, ক থেকে উ পর্যন্ত বর্ণ 5টা যে, এরা কিন্তু হচ্ছে কণ্ঠধ্বনি। কারণ কি? এরা হচ্ছে এই যে আমাদের, আমরা যখন উচ্চারণ করতে যাই ক, খ, গ, ঘ, আমাদের কিন্তু কণ্ঠ যে এই জায়গায় কিন্তু বাতাসটা বাধা পায়। আর এখানের যে লাস্ট ধ্বনিটা, ও যে ধ্বনিটা, প্রত্যেকটা বর্গের শেষ যে ধ্বনিটা, আমি বললাম যে 5টা বর্গে ভাগ করা হয়, প্রত্যেকটা বর্গের শেষ ধ্বনিটাকে বলা হয় হচ্ছে নাসিক্য ধ্বনি। কারণ কি? কারণ যেটা কণ্ঠ থেকে উচ্চারিত হলেও, এই ও ধ্বনিটা কণ্ঠ থেকে উচ্চারিত হলেও এটা যখন আমি উচ্চারণ করি তখন এই ধ্বনিটা উচ্চারণের সময় আমার যে ফুসফুস তাড়িত বাতাসটা এটা কিন্তু আমার নাক দিয়ে বের হয়। সেম ভাবে আহ ইয় যেটা আমরা বলি বা দন্ত ন, ন যেটা বলি, ম বলি, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি যখন উচ্চারণ করবা তুমি দেখবা যে বাতাসটা তোমার নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা, কণ্ঠ একটা বললাম, কণ্ঠর পরে আসে হচ্ছে তালব্য ধ্বনি।
এক নম্বরে আসে হচ্ছে কণ্ঠ, দুইয়ে আসে হচ্ছে, বেশি চাপাই লিখে ফেলছি, দুইয়ে আসে হচ্ছে তালব্য। তালব্য কেন? তালব্য ধ্বনি হচ্ছে এই যে বলছিলাম যে তালু আছে আমাদের, শক্ত তালু, কোমল তালু, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় এই তালুতে বাতাস বাধা পায় সেগুলো হচ্ছে আমাদের তালব্য ধ্বনি। ক থেকে ও পর্যন্ত তো গেল, এরপরে কি আসে? চ। দেখো চ, ছ যখন উচ্চারণ করতেছি তখন কিন্তু আমার যে জিভটা কিন্তু তালুতে, উপরের শক্ত তালুতে কিন্তু বাধা পাচ্ছে, তাই না? চ, ছ, জ, ঝ, নিয় যখন বলতেছি আমার কিন্তু জিভটা এই শক্ত তালু যে সেখানে বাধা পাচ্ছে, এর জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় হচ্ছে তালব্য ধ্বনি, চ থেকে নিয় পর্যন্ত। এরপর আসে হচ্ছে মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি কোনটা? এই যে আমাদের তালু, তালুর একটুখানি আগে, একটুখানি আগে যে অংশটা, একটুখানি আগের যে অংশটা, ধরো হচ্ছে জাস্ট তালু আর দাঁতের মাঝামাঝি যে অংশটা, সেই অংশটাকে বলা হয় হচ্ছে মূর্ধা। ওই জায়গায় হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস বাধাপ্রাপ্ত হয় সেই ধ্বনিগুলোকে বলা হয় হচ্ছে মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি কোনগুলা? এই যে আমরা বলি ট থেকে মূর্ধন্য, দেখো মূর্ধন্য কথাটা যে বলি, মূর্ধন্য কথাটার মধ্যেই কিন্তু হচ্ছে মূর্ধ, মূর্ধ ব্যাপারটা আছে। আমরা কিন্তু অনেকেই হচ্ছে মূর্ধন্য সেটাকে আমরা বলি হচ্ছে মূর্ধান্য, মধ্যাহ্ন, বহুত কিছু বলি, তাই না? এটার কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য কেন? কারণ এই যে বললাম এটা হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হয়, ওখান থেকেই আসছে হচ্ছে মূর্ধা ধ্বনি। আচ্ছা, এরপর আসে হচ্ছে দন্ত ধ্বনি। দন্ত মানে কি? দন্ত মানে হচ্ছে দাঁত, দন্ত মানে দাঁত। তো যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমার বাতাসটা বা জিভটা কোথায় বাধা পাবে? দাঁতে বাধা পাবে, সেই ধ্বনিগুলোকে কিন্তু বলবে হচ্ছে দন্ত ধ্বনি। দন্ত ধ্বনি কোনগুলো? ত থেকে শুরু হবে, ত, থ, দ, ধ, দন্তন্য। এই যে দন্তন্যর ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা, অনেকে বলে বসে দন্তান্ন, তাই না? অনেকেই উচ্চারণ করে এটা দন্তান্ন, কিন্তু দন্তান্ন কিন্তু না, এটা হচ্ছে দন্তন্য। দন্তন্য কেন? দন্ত ধ্বনি সেখান থেকে আসছে, এর জন্য হচ্ছে দন্তন্য। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি কোনগুলো? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের হচ্ছে বাতাসটা কোথায় বাধা পাবে বা কোন জায়গাতে বের হবে? ঠোঁট দিয়ে, ঠোঁটে বাধা পাবে। যেমন হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই পাঁচটা লেটার বা এই পাঁচটা ধ্বনি যখন আমি উচ্চারণ করতেছি তখন কিন্তু বাতাসটা বাধা পাচ্ছে হচ্ছে আমাদের ঠোঁটে, এর জন্য এই পাঁচটাকে বলা হয় হচ্ছে ওষ্ঠধ্বনি। ব্যঞ্জন ধ্বনির মধ্যে আরো কিছু ভাগ আছে, একটা আছে হচ্ছে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। এই ব্যাপারগুলো হচ্ছে তোমাদের আমি একটু হালকা পাতলা একটু হিন্টস দিব, কারণ এই ব্যাপারগুলো যেহেতু তোমাদের বইয়ে পুরোপুরি নাই, তো দেখা যাবে যে তোমরা বেশি বলতে গেলে তোমরা হয়তো ব্যাপারটা আওলাই ফেলবা। থ্যাংক ইউ। আচ্ছা, ঘোষধ্বনি যেটা, ঘোষধ্বনি উচ্চারণের সময় যেটা হয় যে আমাদের যে স্বরযন্ত্র বা স্বরতন্ত্রী যে আছে, ঘোষধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীটা হচ্ছে নড়বে, আর অঘোষ ধ্বনি যেটা সেটার সময় আমাদের স্বরতন্ত্রীটা নড়বে না। এই যে আমি পাঁচটা ভাগ বললাম, এটা তো কোন জায়গায় বাধা পাচ্ছে সেটার ভিত্তিতে। এখন আরো দুইটা ভাগ যেটা, সেটা হচ্ছে স্বরতন্ত্রী আমার নড়তেছে কি নড়তেছে না সেটার ভিত্তিতে। একটা হচ্ছে ঘোষ, আর একটা হচ্ছে অঘোষ। তো আহ ঘোষ ধ্বনি কোনগুলা? এই যে প্রত্যেকটা বর্গের কথা বললাম যে আমি পাঁচটা তোমার
এখানে আমাদের স্পর্শধ্বনি, যে স্পর্শধ্বনিকে 25টা ধ্বনিকে আমরা টোটাল 5টা বর্গে ভাগ করেছি। এই 5টা বর্গের যে শেষ 3টা করে বর্ণ, শেষ 3টা করে ধ্বনি, ওই 3টা ধ্বনি কিন্তু হচ্ছে তোমার ঘোষ ধ্বনি। দেখো তুমি উচ্চারণ করে দেখো। ধরো ড, ঢ, মূর্ধন্য, ট, ঠ। ট আর ঠ এই দুইটা হচ্ছে অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কেন? এই ট আর ঠ উচ্চারণের সময় দেখবা যে তোমার স্বরতন্ত্রী বা গলা কিন্তু তেমন কাঁপতেছে না, কিন্তু ড, ঢ, মূর্ধন্য এগুলো যখন উচ্চারণ করতেছো তখন কিন্তু তোমার গলা কিছুটা কাঁপবে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আছে, আরেকটা ভাবে ভাগ করা হয় আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলোকে, সেটা হচ্ছে তোমার এই যে বললাম যে আমাদের ফুসফুস থেকে বাতাস বের হয়ে যায় মুখ থেকে, তো এই ফুসফুস তাড়িত যে বাতাসটা, এই বাতাসটা কি পরিমাণে বের হলো? অল্প বের হলো না বেশি? অল্প বের হওয়া আর বেশি বের হওয়া, এই ফুসফুস তাড়িত বাতাস অল্প বেশি বের হওয়ার উপর ভিত্তিতে বা নিঃশ্বাস জোরে ফেলা বা নিঃশ্বাস আস্তে ফেলার ভিত্তিতে আমাদের হচ্ছে এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হয় হচ্ছে অল্প প্রাণ, আর একটা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ। তো অল্প প্রাণ ধ্বনি যেগুলা, সেগুলো উচ্চারণ করার সময় আমাদের নিঃশ্বাসটা জোরে পড়ে না, আস্তে পড়ে, একদম হুট হুট করে শেষ হয়ে যায়। কিন্তু হচ্ছে মহাপ্রাণ ধ্বনি যেগুলো, নামেই বোঝা যাইতেছে যে অবশ্যই এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের নিঃশ্বাসটা কিছুটা জোরে পড়বে। হুম। এই ধ্বনি কোনগুলা? যেমন ধরো ক, গ, প্রত্যেকটা বর্গের প্রথম আর তৃতীয় ধ্বনি, যে প্রথম আর তৃতীয় ধ্বনিটা হচ্ছে আমাদের থাকে অল্প প্রাণ ধ্বনি, আর দ্বিতীয় আর চতুর্থ যেটা, সেটা হয় হচ্ছে আহ মহাপ্রাণ ধ্বনি। আমি তোমাদের সুবিধার্থে ব্যাপারটা হচ্ছে একটু একটা ছকের মাধ্যমে দেখাই দেই। এই সাইডেই দেখাই। দেখা কি দেখা যায়? বেশি ছোট? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দ, ধ, দন্তন্য, প, প, ব, ভ, আর লাস্ট হচ্ছে ম। এই যে আমি বললাম যে আমাদের হচ্ছে 25টা স্পর্শধ্বনি মিলে আমাদের কয়টা বর্গ? 5টা বর্গ। 1 2 3 4 5। এই 5টা বর্গকে কিন্তু হচ্ছে তোমার প্রত্যেকটা বর্গের প্রথম যে ধ্বনিটা আছে সেই ধ্বনির নামে চেনা হয়। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ। শুরুতে আমি কি বলছিলাম? ক বর্গের যে ধ্বনিগুলা, এরা কোত্থেকে উচ্চারিত হয়? কণ্ঠ থেকে। এর জন্য এগুলা কণ্ঠধ্বনি। এই বাকিগুলাও কিন্তু সবগুলোর নাম আমি বলে দিছি। এখন যে জিনিসটা আমি দেখানোর জন্য মেনলি এটা আঁকলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা বর্গের প্রথম 2টা করে যে ধ্বনি, এরা হয় হচ্ছে আমাদের অল্প কি অঘোষ ধ্বনি, অঘোষ। আর প্রত্যেকটা বর্গের যে বাকি 3টা ধ্বনি, এই 3টা হয় হচ্ছে ঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি। এরপর আরেকটা ব্যাপার যেটা, প্রত্যেকটা বর্গের এখন হচ্ছে একটা একটা করে বাদ যাবে, এভাবে যাবে অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে। প্রথম ধ্বনিটা সে হচ্ছে অল্প, দ্বিতীয় ধ্বনিটা সে হয় মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, এর পরের জন আবার মহাপ্রাণ, আর শেষ জন যে, সে হয় হচ্ছে নাসিক্য। নাসিক্য কেন? এটা কিন্তু আমি আগেই বলে দিছি যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের বাতাসটা কই দিয়ে বের হয়? নাক দিয়ে বের হয়ে চলছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। মোটামুটি হচ্ছে তোমাদের ধ্বনির উচ্চারণগুলো আসলে কিভাবে হয় সেই ব্যাপারগুলো আজকের ক্লাসে আমি কভার করার ট্রাই করছি। আচ্ছা, তোমাদের আজকে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা থাকবে হচ্ছে শেষ স্লাইডে। আজকের হোমওয়ার্ক যেটা থাকবে, এই যে তোমাদের আমি 3টা ধ্বনির কথা বললাম, যে ও ধ্বনি, অ ধ্বনি, এ ধ্বনি, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় এগুলো কিন্তু হচ্ছে
মাঝে মধ্যে অন্যরকম উচ্চারণ আসতেছে, তাই না? তো এই ধ্বনিগুলোর যে সংবৃত আর বিবৃত উচ্চারণ হয়, সেই সংবৃত আর বিবৃত উচ্চারণে তোমরা যেটা করবা, তোমাদের জানা শব্দগুলোর মধ্যে তোমরা হচ্ছে 5টা করে শব্দ বের করবা। 5টা করে শব্দ বলতে কি? 5টা করে শব্দ বলতে হচ্ছে অধ্বনির সংবৃত উচ্চারণে 5টা শব্দ লিখবা, আর অধ্বনির বিবৃত উচ্চারণে আরো 5টা শব্দ লিখবা। সেম ভাবে এ ধ্বনির ক্ষেত্রেও এ ধ্বনির সংবৃত উচ্চারণে 5টা, বিবৃত উচ্চারণে 5টা। ও ধ্বনির ক্ষেত্রে সেম এইভাবে এই ধ্বনিগুলোর সংবৃত আর বিবৃত উচ্চারণে 5টা করে শব্দ লিখে কোনটা সংবৃত আর কোনটা বিবৃত উচ্চারিত হয়েছে সেই জিনিসটাও লিখবা। লিখে হচ্ছে তোমরা তোমাদের হোমওয়ার্কে সাবমিট করবা। হোমওয়ার্ক কই দিতে হয়? তোমরা কেউ তো পরীক্ষা দিতেছো বলে আমার মনে হয় না, আমি তো পরীক্ষা কারো পরীক্ষা দেওয়া দেখতেছি না। লাস্ট দিনের তোমার প্রথম লেকচারের যে পরীক্ষাগুলো ছিল, 2-1 জন সম্ভবত অ্যাটেন্ড করছো, আর বাকি কেউ খুব সম্ভবত অ্যাটেন্ড করোনি। তো এই ফাঁকিবাজি গুলো করলে কিন্তু চলবে না। পরীক্ষা কিন্তু টাইমলি দিয়ে দেওয়া হইতেছে। এই যে তোমাদের পরীক্ষাটা থাকে ডেইলি এক্সামটা, ডেইলি এক্সামে কিন্তু হচ্ছে তোমার পরপর 10টা আমরা এমসিকিউ প্রশ্ন দিচ্ছি, 4টা করে অপশন সহ এমসিকিউ প্রশ্ন। এই যে 10টা প্রশ্ন, 10টা প্রশ্নের শেষে 11 নম্বরে তোমার হোমওয়ার্ক আপলোড করো বা সাবমিট ইওর হোমওয়ার্ক, এই টাইপের একটা হচ্ছে অপশন থাকে, দেখবা। তো এই অপশনে যেটা থাকে তোমার হচ্ছে একটা ফাইল আপলোডের অপশন থাকে। একটা ফাইল আপলোডের দেখবা যে ফাইল আপলোড এমন একটা অপশন লেখাই থাকবে। তো তোমরা যেটা করবা, এই যে হোমওয়ার্কটা দেওয়া হলো, এই হোমওয়ার্কটা তোমরা খাতায় লিখবা বা একটা কাগজে লিখবা। লিখে হচ্ছে ছবি তুলে ওই ফাইল আপলোড অপশনটা, যে ওই ফাইল আপলোড অপশনে গিয়ে তোমরা হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করবা। তো আমি যখন তোমাদের এই পরীক্ষার মার্কস গুলো দেখবো, যে কে পরীক্ষা দিয়ে কত পাইছো, তখনই কিন্তু আমি তোমাদের হোমওয়ার্কটাও দেখে ফেলতে পারবো। সেই অনুযায়ী তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমি রিভিউ দিতে পারবো যে কে কতটুকু আসলে বুঝতে পারছো বা বুঝতে পারো নাই। আচ্ছা, কারো কি কোনো হচ্ছে প্রশ্ন আছে বা কিছু? খোদা, আমি তো লাইভ দেখিই না। কমেন্ট কি আছে বা আসছে? আমি তো দেখতেছি না। কি যন্ত্রণা! আচ্ছা, দেখতে পারতেছি না যেহেতু কিছু করার নাই। তোমরা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে বলে রাখতে পারো, আমি পরে যখন সম্ভব হয় আমি তোমাদের অ্যান্সার করে দেওয়ার ট্রাই করব। অথবা আরেকটা কাজ যেটা করতে পারো, যে নেক্সট ক্লাস আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো তারা তো অবশ্যই জানো যে 2 সপ্তাহের পর থেকে তোমাদের ক্লাসটা কিন্তু আলাদা করেই হবে, জুম প্ল্যাটফর্মে হবে তোমাদের, আর হচ্ছে এভাবে ওপেন ক্লাসটা হবে না। তো তোমরা তখন কিন্তু আমাদের হচ্ছে ওই জুম ক্লাসে জয়েন হয়ে আমাদের জানাতে পারবা তোমাদের প্রশ্নগুলো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। অলরেডি অনেক বেজে গেছে, প্রায় 10টা বাজে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আশা করব যে তোমরা পড়াগুলো সবাই অবশ্যই কমপ্লিট করবা। কমপ্লিট করে সব ঠিকঠাক করে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। তো সে পর্যন্ত সবাইকে শুভরাত্রি। তাও কেটে দাও।